2022 সনে 112টি মামলা, 2023 সনে 303টি মামলা, 2024 সনে 327টি, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট সেই অ্যাক্ট অনুসারে তাদেরকে বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। 2024 সনে অবৈধ অনুপ্রবেশকারী এবং সীমান্ত দুর্বৃত্তদের বিরুদ্ধে আইপিসি 370 নম্বর ধারা এবং বর্তমানে যে বিএনএস যে ভারতীয় নয়া সংহিতা 2023 আইনের 143(2) সেই ধারাও প্রয়োগ করে কঠোর পদক্ষেপ আমরা এখন নিচ্ছি। তাছাড়া মানব পাচার দমনে হিউম্যান ট্রাফিকিং যেটা আছে সেখানেও পুলিশ প্রশাসন নিয়মিত রূপে বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছে। বিএসএফ এর সাথে কন্টিনিউয়াস রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে যারা আছেন তাদের সাথে, বিশেষ করে যেখানে আনফেন্স যে এরিয়া সেগুলোর সাথে নিয়মিত জয়েন্ট পেট্রোলিং দেওয়া হচ্ছে এবং যখন গোপন সূত্রের কোনো খবর আসে বাংলাদেশ থেকে ভারতে মানব পাচারের সঙ্গে যুক্ত যারা টাউট আছে তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযান চালানো হয় এবং সুনির্দিষ্ট যে ধারা সেই ধারাকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। মানব পাচার রোধের উদ্দেশ্যে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি সহযোগিতায় জেলাভিত্তিক এন্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটগুলো সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। তাছাড়া রেলওয়ে পুলিশ থানাগুলো এবং প্ল্যাটফর্মগুলোতে নিয়মিত ওরা নজর রাখছে এবং সংশ্লিষ্ট যে রেল স্টেশন সংলগ্ন যে যানবাহনগুলোতে নিয়মিত চেকিং, রেল ট্র্যাক সংলগ্ন পার্শ্ববর্তী যে জনবসতি আছে সেখানেও কন্টিনিউয়াস চেকিং চালানো হয়। এখানে প্রয়াস মিটিংও নিয়মিত হয়। আর আগামী দিনে যখন যে আইন এখানে সন্ধান পত্রিকায় লেখা হয়েছে সেটা যখন অ্যাক্ট হিসেবে পাস হবে তখন আমাদের পক্ষে আরও সুবিধা হবে। মাননীয় স্পিকার স্যার, পয়েন্ট অফ ক্লারিফিকেশন, এটা গত 10 তারিখ মার্চ 2025 ভারতের পার্লামেন্টে এই আইনটি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 এটা পেশ হয়েছে এবং পেশ করেছেন আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মাননীয় নিত্যানন্দ রায়, তিনি বিলটি পেশ করেছেন এবং 27 মার্চ 2025 এটা পার্লামেন্টে পাস হয়েছে। এটা পত্রপত্রিকায় আমার কাছে আছে, এটা পাস হয়েছে, এটা বিলটা পাস হয়ে গেছে। আমার প্রশ্ন হচ্ছে এই ফরেনার্স অ্যাক্ট যেটা এখানে নতুন করে যেটা হচ্ছে এটাকে আমি খুবই খুশি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে আমি আমার ব্যক্তিগতভাবে আমি অভিনন্দন জানাচ্ছি আর কেন্দ্রীয় সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি, কেননা এই আইনটা খুব জরুরি ছিল 12 বছর জন্য। কথা হচ্ছে স্যার, এখানে আইন হচ্ছে 1971 সনের 29 নভেম্বর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম ডিপার্টমেন্ট থেকে, হোম অ্যাফেয়ার্স থেকে একটা চিঠি সারা ভারতবর্ষে সব সেক্রেটারিদেরকে, চিফ সেক্রেটারিকে একটা চিঠি ইস্যু করেছিল জিএল গোয়েল, আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নর অফ ইন্ডিয়া। ওইখানে লেখা আছে 1971 সনের 25 মার্চের পর যারা আছেন তাদেরকে যাতে ভারতের নাগরিক হতে না পারে সেটা আইন কার্যকরী করার জন্য একটা নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত যে এই আইনটা কতটুকু কার্যকরী হয়েছে ভারতবর্ষে, বিশেষ করে ত্রিপুরায়, আমি জানি না। এবং 1993 সনে 23 আগস্ট অল ত্রিপুরা ট্রাইবাল ফোর্স ললিত দেববর্মা গ্রুপের সঙ্গে স্টেট গভর্নমেন্ট একটা চুক্তি হয়েছিল। ওই চুক্তি 2B-তেও এটা স্পষ্ট লেখা আছে 1971 সনে 25 মার্চের পর যারা বাংলাদেশ থেকে আছে তাদেরকে যেন এখানে নাগরিকত্ব দেওয়া না হয় এবং তাদেরকে চিহ্নিত করে, শনাক্ত করে তাদেরকে তাদের স্বদেশে ফেরত পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়ার জন্য। এখন বিলটা পেশ হয়েছে, পাস হয়েছে স্যার। আমরা পত্রপত্রিকায়, আমাদের স্থানীয় পত্রপত্রিকায় প্রতিদিনই দেখি এখানে পর্যালোচনা হচ্ছে অনুপ্রবেশ নিয়ে। এখানে 30 জুলাই মঙ্গলবার 2024 পর্যালোচনা বই থেকে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ, বিশেষ ব্যবস্থা উদ্যোগ। তারপরে আরো একটা আছে 5 জুলাই 2024 রাজ্যের ভূ আধারদারির সংখ্যা বাড়ছে, কেন্দ্রের নির্দেশ হিমঘরে।
এইভাবে বেআইনি অনুপ্রবেশ ত্রিপুরা হচ্ছে একটা করিডোর হিসাবে পরিণত হয়েছে। প্রতিদিন রেল স্টেশনে, বিভিন্ন বাস স্টেশনে বাংলাদেশি রোহিঙ্গারা সহ অনেকে ধরা পড়ছে, তাদের শাস্তি হচ্ছে, কিন্তু অনুপ্রবেশ তো বন্ধ হচ্ছে না। আমাদের সীমান্তে কাঁটাতারের বেড়া আছে, বিএসএফ চেকপোস্ট আছে, তারপরেও অনুপ্রবেশ কিভাবে হচ্ছে সেটা আমাদের খতিয়ে দেখার দরকার। ইডির মধ্যে দিল্লিতে নতুন সরকার গঠন হওয়ার পর ক্লিয়ারিফিকেশন প্লিজ। হ্যাঁ স্যার, আমি একটু বলছি স্যার, আমাকে 2 মিনিট সময় দেন। না, সবাই 2 মিনিট, হ্যাঁ, স্যার। আসলে আপনার 8টা বাজে। দিল্লিতে নতুন সরকার আসার পর একটা নতুন উদ্যোগ নিয়েছেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, কেন্দ্রীয় সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় নির্দেশে এবং ওনার পরামর্শক্রমে সেখানে বিভিন্ন বস্তিতে বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গায় বেআইনি অনুপ্রবেশ হচ্ছে, সুতরাং বিভিন্ন জায়গায় যেখানে বস্তি বা বিভিন্ন জায়গায় আমাদের এখানেও এই আইন যেহেতু বিল পাস হয়েছে, কার্যকর হচ্ছে, এখন আমাদের এখন অভিযান চালানো হবে কিনা সে বিষয়টা যেন হয়। এবং বিশেষ করে এডিসি এলাকায় অনুপ্রবেশ বাড়ছে স্যার, পার্বত্য চট্টগ্রাম থেকেও এখানে অনুপ্রবেশ হচ্ছে, এখানে প্রতিদিন পত্রিকায় আছে, এইগুলিও যেন দেখা হয়। বিশেষ করে গন্ধসরা, সামনু, আরও কয়েকটা এলাকায় অনুপ্রবেশ বেশি হচ্ছে। সুতরাং বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী যেন বিষয়টা দেখেন এবং কার্যকরী ব্যবস্থা নেন। ধন্যবাদ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে মাননীয় বিধায়ক রঞ্জিত বাবু যেটা বলছেন, এ বিষয়ে কোথায় কোথায় ফেন্সিং আছে, কোথাও ড্যামেজ ফেন্সিং আছে, পুরো বিবরণ দিয়ে এবার 72nd যে আমাদের প্ল্যানারি সেশন হলো নর্থ ইস্টে, সেখানে কিন্তু আমি পুরো আলোচনা রেখেছি। কাজে এটা মানে এই বিষয়ে অবগত আছেন কেন্দ্রীয় সরকার এবং মাননীয় রাষ্ট্রীয় বিভাগ খুব ভালো করে সেটা জানে এবং কাজও কিন্তু চলছে। কিছুদিন আগেও বিএসএফ এর যিনি নর্থ ইস্টার্ন জোনের যিনি হেড, উনি আমার সাথে দেখা করেছিলেন, আমি ওনাকে দেখিয়েছি। কিছু কিছু জায়গা আছে ভৌগোলিক কারণে ফেন্সিং দেওয়া যাচ্ছে না, আপনি জানেন, কোথাও ছড়া আছে ইত্যাদি, কোথাও একদম মানে কালভার্ট আছে, যাওয়া যায় না। বিএসএফ এর সাথে বাংলাদেশের যারা ওখানে বর্ডার আছে তাদের সাথে কথাবার্তা বলে সেটা করছে, কাজ কিন্তু চলছে। তো এই জায়গার মধ্যে এই বিষয়ে আমরা কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকার আমরা মিলিতভাবে আমরা চেষ্টা করছি। 2 নম্বর যেটা আপনি বলেছেন যে আইন পাশ হয়ে গেছে, সেটা কিন্তু আমি জানি না, পুরো ডিটেলস আমার কাছে নেই, তবে আমি যতটুকু বুঝি যদি পার্লামেন্টে পেশ করার পরে কিন্তু আবার রাজ্যসভাতে এটা পাঠাতে হয়, তারপরে কিন্তু এটা বিল পাস হয় এবং তখন অ্যাক্ট হিসেবে আসে। আমি পুরো আরও বিষয়ে যদি আমি জানি আপনাকে নিশ্চয়ই আপনার গোচর আমি আনবো। দ্বিতীয় প্রশ্নে রেফারেন্স এনেছিলেন মাননীয় সদস্য শ্রী অশোক চন্দ্র মিত্র, নির্মল বিশ্বাস মহোদয়রা, ওনারা যেহেতু হাউসে অ্যাবসেন্ট, এটা লে না অন্য কোথাও থাকা দরকার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি জানেন আমি যেমন ধরেন এটা যদি হয় কলিং এর মধ্যে কলিং এর আইটেম নাম্বার 1, এটা আমিও আনছিলাম, আপনি যখন কইছিলেন যে ওরা আনছে, তাহলে এটা ডিসকাশনটা হইব না? তাইলে এটা যদি আমরা অ্যাডপ্ট করি যে পুরো মেডিকেল কলেজে যদি আপনি এনে থাকেন হবে, সবাই নেই, উনি তো নেই, সবাই নেই, তো ওনারটা তো হবে না। না পরবর্তী সময়ে যতক্ষণ পর্যন্ত 1টা বাজে যে টাইম আছে সেই টাইমের মধ্যে যতগুলি হবে ওনারটা হবে না, আসলে হবে না, তো নেই তো। এটা তো অ্যাকসেপ্টেড হয়েছে, উনি না থাকলে তো অন্য সব আছে। এটাই তো কনভেনশন। উত্তরটা পাচ্ছে তো, উত্তর তো আমরা সবাই পাবেন। কিন্তু আমি কলিং এর মধ্যে কিন্তু আপনি আমার নামটা ব্র্যাকেট করেন নাই, কিন্তু কলিং এ আমার আইটেম নাম্বার 1 এ এটা কিন্তু করলে চলবে না। কলিং আইটেম নাম্বার 1 কোশ্চেন আসেনি, রেফারেন্স শুধু শুধু ইম্পোজ করছেন, আপনার তো আসেনি যে লে করা হবে, এটা করা হবে, লেট কোশ্চেন আসেনি। কিন্তু না 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 না, আপনি কাল্পনিক ভাবে বললে হবে না, তো শতপ্রণ হয়েছে কাল্পনিক ভাবে আসতে পারে, আগে না করলাম। যেখানে হাউসে 2জন নেই, সে অশোক বাবু, শ্রী নির্মল বাবু, অটোমেটিক বাতিল হলো, কিন্তু ওরা উত্তর তো পেয়ে যাবে সবাই, উত্তর পাবে। রেফারেন্স বিনতিটি উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রী পাঠানলাল জামাতিয়া মহোদয়। এখন আমি শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপর বিবৃতি প্রদান করার জন্য। বিষয়বস্তুটি হলো 23/3/2025 তারিখে এডিসি স্কুলগুলিতে ছাত্র সংকট চরম আকারে।
দৈনিক সংবাদ পত্রিকা প্রকাশিত সংবাদ সম্পর্কে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী পাঠানলাল জমাতিয়ার যে রেফারেন্স পিরিয়ড যে এডিসি স্কুলগুলোতে ছাত্র সংকট চরম আকারে দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়েছিল, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ টিটিএডিসির থেকে যে রিপোর্ট আমার কাছে এখন অবধি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এডিসি পরিচালিত পরিষদে 1387টি এবং সেখানে ছাত্র সংখ্যা প্রায় 30,273, শিক্ষকের মোট সংখ্যা 3,504। টিটিএডিসি স্কুলের শিক্ষক স্বল্পতা দূরীকরণের জন্য বুনিয়াদী শিক্ষা অধিকার থেকে এখন পর্যন্ত পর্যাপ্ত সংখ্যক আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকে অর্থাৎ আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং বর্তমানে ডেপুটেশনে এখানে শিক্ষকদের সংখ্যা 709। তাছাড়া 223 জন যারা এসএসএ কন্ট্রাক্ট টিচার আছেন তাদের সেখানে স্কুলগুলোতে দেওয়া হয়েছে। জাতীয় স্তরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে ছাত্র শিক্ষকের যে অনুপাত সেখানে দেখা গেছে 21:1 এবং এটা প্রাথমিক বিদ্যালয়গুলিতে, এবং উচ্চ বুনিয়াদিতে ছাত্র শিক্ষকের অনুপাত হচ্ছে 18:1। কাজেই রাজ্য স্তরে এই অনুপাত প্রাথমিক স্তরে 17:1 এবং উচ্চ বুনিয়াদী স্তরে সেটা 15:1। টিটিএডিসি পরিচালিত বিদ্যালয়গুলোতে প্রতি 9 জন ছাত্রের নিরিখে একজন, মানে 9:1। কাজে অনেক বেশি শিক্ষক শিক্ষিকা এখানে আছে। টিটিএডিসি থেকে যে রিপোর্ট আমার কাছে দেওয়া হয়েছে 302টি স্কুলে একজন করে শিক্ষক রয়েছে, অথচ শিক্ষক কিন্তু প্রচুর। কাজে এখানে রিঅর্গানাইজেশন করতে হবে, তাতে অনেক জায়গায় শিক্ষক স্বল্পতা যেটা আছে সেটা কিন্তু রিঅর্গানাইজ করলেই হবে। ছাত্র সংখ্যার অপ্রতুলতার অন্যতম কারণ হিসাবে এটা আমি সমস্ত হাউসকে জানাচ্ছি বা আমার কাছে যে রিপোর্ট দেওয়া হয়েছে যে জন্মহার হ্রাসের বিষয়টিও কিন্তু খুব আমাদের চিন্তা করতে হবে। ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনের অফিসের তথ্য অনুসারে 2024 সালে ভারতের জন্মহার ছিল প্রতি 1000 জনে 16.750, যা 2023 সালের তুলনায় 1.17% হ্রাস পেয়েছে। 2023 সালে ভারতের জন্ম হার ছিল প্রতি 1000 জনের 16.949 জন, যা 2022 সালের তুলনায় 1.25 হ্রাস পেয়েছে। 2022 সালে ভারতের জন্মহার ছিল প্রতি 1000 জনে 17.163 জন, যা 2021 সালের তুলনায় 1.23% হ্রাস পেয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে সর্বশেষ প্রাপ্ত যে তথ্য সেখানে দেখা যায় 2019 সালে প্রতি হাজারে যেখানে 12.8 ছিল জন্মের হার, সেটা 2020 সালে কমে 12.6 হয়েছে। টিটিএডিসি এলাকায় পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামতি, তারপর আসবাবপত্র ক্রয় করা, কন্টিজেন্সি ইত্যাদি বাবদ খরচ করার জন্য বেতন বহির্ভূত খাতেও আনুমানিক প্রায় 1 কোটি দেওয়া হয়। 24-25 অর্থ বছরে টিটিএডিসি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেরামতির জন্য সেখানে 1,20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও গ্রামীণ এলাকায় বিদ্যালয়গুলোর পরিকাঠামো সুদৃঢ়করণের জন্য অতিরিক্ত শ্রেণীকক্ষ, ছাত্রীদের শৌচাগার, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শৌচাগার, র্যাম্প, আসবাবপত্র, গ্রন্থাগার কক্ষ, পানীয় জলের সুবিধা, কম্পিউটার কক্ষ, বিজ্ঞান ও জীববিজ্ঞান বিদ্যার গবেষণাগার, পরীক্ষাগারের সরঞ্জাম, ক্ষুদ্র বৃহৎ মেরামত ইত্যাদির কাজে ব্যাপকভাবে চলছে, যার জন্য এখন পর্যন্ত প্রায় 188 কোটি টাকা ব্যয় করা হয়েছে। রাজ্য সরকার রাজ্য এবং টিটিএডিসি পরিচালিত বিদ্যার্থীদের যাতে কোয়ালিটি এডুকেশন প্রদান করা যায় সেই জন্য আমরা বদ্ধপরিকর, এবং টিটিএডিসি এলাকায় বিদ্যালয় শিক্ষা দপ্তর থেকে মোট 709 জন, যেটা আমি একটু আগে বললাম, তাদেরকে ডেপুটেশন দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত বুনিয়াদী শিক্ষা দপ্তর থেকে 66,98,23,408 টাকা এখন অব্দি এর জন্য খরচ করা হয়েছে। পিএম পোষণ প্রকল্পের অধীনে এডিসি এলাকায় প্রত্যেকটি যে নিম্ন উচ্চ বিদ্যালয় বুনিয়াদী স্কুলে সকল ছাত্রছাত্রীদের
এখানে মিড ডে মিলের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর এই প্রকল্পে এডিসি কর্তৃপক্ষকে 5.38 করোড় টাকা দেওয়া হয়। বর্তমানে 2024-25 ইংরেজি অর্থ বছরে এখন পর্যন্ত 4.94 কোটি টাকা দেওয়া হয়েছে। পিএম পোষণ প্রকল্পের উদ্দেশ্য হলো স্কুলের ছাত্রছাত্রীরা তাদের যাতে পুষ্টি প্রপারলি পাওয়া যায় তার জন্য, এবং যারা স্কুলে আসতে আগ্রহ প্রকাশ করে না তাদেরকে নিয়ে আসা। এখানে আমি উল্লেখ করতে চাই যে কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের অন্তর্গত 15টি হোস্টেলের জন্য মধ্যে 14টি টিটিএডিসি এলাকার মধ্যে অবস্থিত। অনুরূপভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস আবাসিক বিদ্যালয় হোস্টেল প্রকল্পে 16টি হোস্টেলের মধ্যে 9টি হোস্টেল টিটিএডিসি এলাকায় অবস্থিত। কাজেই টিটিএডিসি এলাকার মধ্যে পড়াশোনার জন্য যা যা দরকার, যা যা স্কিমের মাধ্যমে আমরা কিন্তু বেশিরভাগ টিটিএডিসি এলাকার মধ্যে আমরা দিচ্ছি, এবং এইসব হোস্টেলগুলোর মধ্যে তাদের থাকা খাওয়া এবং পড়ার সুযোগ বিনামূল্যে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার পাশাপাশি পার্ট টাইম শিক্ষকদের দিয়ে হোস্টেলের মধ্যেই স্কুল টাইমের বাইরে পড়ার ব্যবস্থা করা হয়েছে। পিএম জনমন এবং ধরতি আবা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান দুটি প্রকল্পে 39টি হোস্টেল তৈরির জন্য কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে। এই 39টি হোস্টেলই টিটিএডিসি এলাকায় তৈরি হবে। কাজে ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করার উৎসাহ প্রদানের জন্য এনরোলমেন্ট অ্যান্ড রিটেনশন ড্রাইভ বিদ্যালয় চলো অভিযান করা হয়ে থাকে। এই এনরোলমেন্ট ড্রাইভকে সাফল্যমণ্ডিত করার জন্য অঙ্গনবাড়ি যারা ওয়ার্কার আছেন তাদের হাউস হোল্ড সার্ভের মাধ্যমে ড্রপ আউট ছাত্রছাত্রীদের চিহ্নিতকরণের মাধ্যমে বিদ্যালয়ে ভর্তি করানো হয়। তো সেইভাবে অনেক আমরা যেটা বললেন যে খালি শিক্ষকদের যে অর্গানাইজেশন যদি করি তাহলে যে পার্সেন্টেজটা আমি বললাম সেটা আরও বেটার ওয়েতে সব জায়গায় ডিস্ট্রিবিউট করা যাবে। আরও অনেক বিষয় আছে, আমি আশা করি যা বললাম এতে বোঝা যাচ্ছে ওখানকার আসল চিত্রটা কিন্তু বোঝা গেল। পয়েন্ট অফ ক্লারিফিকেশন স্যার, গত দৈনিক সংবাদ পত্রিকায় মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বিষয়টা উত্থাপন করেছেন আমার আনিত রেফারেন্স পিরিয়ডের পরিপ্রেক্ষিতে। বাস্তব সত্যি আমি এই রেফারেন্স পিরিয়ডের মাধ্যমে এই বিষয়টা আনার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন সমস্যা এডিসি এলাকার স্কুলগুলিতে থাকে। তো রাজ্য সরকার এবং এডিসি সরকার মিলেই, যেহেতু আমরা এখন জোট সরকারে আছি, তো এই সমস্যাগুলি কিভাবে সমাধান করা যায় তার জন্যই আমি এই হাউজের মধ্যে কিছু আলোচনার জন্য এই বিষয়টা এনেছিলাম। অনেকগুলি এডিসি স্কুলগুলিতে যেমন ছাত্র সংখ্যা চরম আকারে, কেন ছাত্রের সংখ্যা দিনে দিন কমে যাচ্ছে সেগুলো আমি কিছু বিষয় তুলে ধরতে চাই এই হাউজের মধ্যে। আমাদের বেশিরভাগ এডিসি এলাকায় স্কুলগুলিতে প্রায়, যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা যদি বলে থাকি, বিভিন্ন স্কুলে সঠিকভাবে টয়লেট নেই এবং ডাইনিং রুম নেই, এবং স্কুলে যেতে কোনো অ্যাক্সেসিবল একটা প্রপার রুট কমিউনিকেশন নেই, এবং আরো প্রায় 50% স্কুল বলাই চলে যে ইলেকট্রিসিটি কানেকশন এখন অবধি বিভিন্ন স্কুলে নেই। তো বিভিন্ন যে কারণ থাকতেই পারে, তো কারণ বা সমস্যাগুলিকে কিভাবে আমরা সমাধানের পথে আমরা এগিয়ে যেতে পারি, যেহেতু আমরা এখন তীব্রামথা বিজেপি সরকার যদি আমরা যেহেতু সরকারে আছি, এই হাউজের মাধ্যমে আমি কিছু আলোচনা রাখতে চাই, তাই আমি এখানে বললাম। এবং আরো বিষয় আছে, আজকালের ছাত্রছাত্রীরা যেমন বেশিরভাগ ইংলিশ এডুকেশনের দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ স্কুল এখনো এডিসি পরিচালিত স্কুলগুলিতে হোক বা রাজ্য সরকার পরিচালিত স্কুলগুলিতে হোক,
তো বাংলা মিডিয়াম স্কুল হওয়ার দরুন বিভিন্ন ছাত্রছাত্রীরা আগ্রহ দেখাচ্ছে না। ক্লিয়ারিফিকেশন প্লিজ, ক্লিয়ারিফিকেশন। ঠিক আছে স্যার, ওইটা আমি যেহেতু এখানে ছাত্রের সংখ্যা দিনে দিন কমে যাচ্ছে, ওই কথার প্রসঙ্গে আমি কিছু কারণ বলতে চাই। এডিসি এলাকায় পরিচালিত যে স্কুলগুলিতে অনেকটা পয়েন্ট আমি তুলে ধরলাম, প্রপার রুট কমিউনিকেশন নেই, প্রপার ওয়াটার সাপ্লাই নেই, এবং ওয়েল ট্রেন টিচার্স এর অভাবে আমাদের অভিভাবকরা ছাত্রছাত্রীদের স্কুলে পাঠানোর আগ্রহ দিনে দিন হারিয়ে যাচ্ছে, সেটা বাস্তব। এবং আরেকটা কারণ হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছিলেন কিছুটা, না না, এটা তো সব মুখে জানেন, আপনি অ্যাকচুয়ালি কি জানতে চান? না না সুদীপ বাবু, বিক্ষিপ্তি পরে ছিল, কিভাবে ছিল, কি হচ্ছে, দরকার নেই তো। শুধু আর্গুমেন্টের একটা আপনার একটা মানে কিছু কিছু কারণগুলি আমি জাস্ট এখানে বলতে চাই। পাঠান বাবু, মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যে বুঝেছেন আপনি যা যা বলতে। এবং আরেকটা পয়েন্ট লাস্টে স্যার একটা রাখতে চাই। ঠিকই আছে, আমাদের ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ প্যারেন্টসদের, অভিভাবকদের যে অসচেতনতার অভাবে, ওইটাও একটা কারণ আছে স্যার। এবং আরেকটা কারণ হচ্ছে, গত সেশনে আমি বলতে চেয়েছিলাম যে, এই যে মুখ্যমন্ত্রী স্যার বলেছিলেন যে গতবারে প্রায় 1,20,00,000 মতো মেইনটেনেন্সের যে খরচার বাবদ দেওয়া হয়েছিল, এবং এই বছরেও এইভাবে রাখা হয়েছিল প্রায় 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে ফর এডুকেশন ডিপার্টমেন্ট অনলি 1.6 crore এস ট্রান্সফার ফান্ড হিসাবে রাখা হয়েছিল। কিন্তু এডিসি এলাকায় স্কুল প্রায় 1632টা স্কুল আছে। তো মেইনটেনেন্সের জন্য হোক, টয়লেটের জন্য হোক, এবং প্রপার ডাইনিং কিচেন হলের জন্য হোক। আর এই ছাত্র সংকট চরম আকারে, এটা হচ্ছে কি আপনার মূল বক্তব্য? না স্যার, এই যে আপনি কম বাজেটের ফলে বা কম টাকার ফলে স্যার, এটা তো বাজেট আলোচনা করতে পারতেন কিংবা করেছেন না স্যার। স্কুল মেরামত করার ক্ষেত্রে পাঠান বাবু না, সুন্দর পরিবেশ একটা গড়ে তুলতে গেলে স্যার, সুন্দর পরিবেশ হলেই ছাত্ররা এখানে গিয়ে ঠিক আছে, পড়াশোনার একটা আগ্রহ দেখাবে। ঠিক আছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি কিছু বলে দিই। ওনার যে একটা প্রশ্ন হলো, যেখানে মানে টয়লেটগুলোর অবস্থা ভালো না, সেটা এখানে তো বলা হয়েছে এখানে আলাদাভাবে ছেলে মেয়েদের আলাদাভাবে টয়লেট আছে। যে কোনো স্কুলের আমরা যখন একবার চিন্তা করি, আমরা কিন্তু এটাও চিন্তা করি ওখানকার টয়লেটের কি অবস্থা। তো বিষয়গুলো নিশ্চয়ই আমিও বলবো যে এগুলো প্রপারলি হচ্ছে কিনা এখানে। আর 2 নম্বর হচ্ছে, উনি যেটা বলছেন, নিজেও বলেছেন যে ছাত্রছাত্রীর সংখ্যা কেন কমে গেছে। আজকাল ইংরেজি পড়ার একটা প্রবণতা হয়েছে, বেসরকারি স্কুল অনেকগুলো কিন্তু ইংলিশ মিডিয়াম খুলেছে। আর আর্থিক ক্ষমতা যেহেতু বেশি হয়েছে, অনেকে শহরমুখী কিন্তু হচ্ছে। এখন গার্জিয়ানরা বলছে যে না, তুমি শহরে চলো, গ্রামে না থেকে। আর একটু আগে তো আমি জন্ম হারের বিষয়টা আপনাকে বললাম, এইসব কারণে। তাছাড়া আরেকটা বিষয় যেটা আমরা জানি, যে এখানে কিন্তু মানে অনেকের অল্প বয়সে বিয়ে হয়ে যাচ্ছে। তো যে কারণে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে। তো এই বিষয়ে একটা আমরা কমিটি এখানে করব, টিটিএডিসির সাথে কথা বলে, এবং সমস্ত বিষয়, অ্যাপ্রোচ রোডের কথা আপনি বলেছেন যে অ্যাপ্রোচ রোড না থাকাতে যেতে পারছে না সেখানে। আর রিঅর্গানাইজেশন অফ দ্য টিচার্স, সেটা ভেরি ইম্পর্টেন্ট। অনেকে আছে ট্রান্সফার, যে এটা ট্রান্সফার করে দিন, সবাই চায় বাড়ির কাছে বা কারো থ্রুতে। তো এই জিনিসটা কিন্তু আর এই যে একটা থাকে অ্যাপ্রোচ থাকে, তাতে করে এটা বোঝা যায় না যে এখানে মাত্র একজন টিচার খালি থাকবে না, আমার ট্রান্সফারটা হয়ে গেল। এইসব কারণেই কিন্তু একটা দেখা গেছে ডিপ্রেশন এসছে। তো সব বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে, যেখানে যেখানে খামতি থাকবে আমরা নিশ্চয়ই বসে এগুলো আমরা ডিসিশন নেব। ধন্যবাদ। রেফারেন্স পিরিয়ডে 4th থেকে উত্থাপন করেছিলেন। কিছু আবেদন রাখতে চাই স্যার, আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, পাঠান বাবু, ইটস নট সিস্টেম, এটা সিস্টেম না তো। এই যে স্যার, প্লিজ 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 প্লিজ, মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে উত্তর দিয়েছেন, এরপরে চলে না।
ব্যাপারটা বুঝুন একটু প্লিজ, প্লিজ বিয়ার উইথ মি, প্লিজ প্লিজ। রেফারেন্স পিরিয়ড চতুর্থ উত্থাপন করেছিলাম মাননীয় সদস্য শ্রী প্রমোদ রিয়াং মহোদয়। এখন আমি নগর উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তুর উপরে ওনার বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তুটি হলো আগরতলা কামান চমনিতে ত্রিপুরা রাজ্যের ঐতিহাসিক বীর রায় কাচাও এবং রায় কসমের মূর্তি স্থাপনের দপ্তরের উদ্যোগ নেওয়া সম্পর্কে। লাস্ট লাইনটা মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমরা সবাই জানি আগরতলা কামান চমনির, আমরা ছোটবেলাও দেখতাম কামান, পরবর্তী সময়ে এটাকে ঘেরাও দিয়ে এমন একটা অবস্থা করেছে কামানটা দেখাই যেত না। আমাদের সরকার আসার পর সেই ঘেরাওগুলো আমরা সরালাম এবং এখানে কিন্তু যানজট সাংঘাতিক। তো সেই জায়গায় সুদৃশ্য একটা অবস্থা এখন দাঁড়িয়েছে এবং এই কামানের ইতিহাস আমরা সবাই জানি। কামান মানে ক্যানন ইংলিশে যেটাকে বলে, এবং সেটা ত্রিপুরা তৎকালীন মহারাজা ধন্যমাণিক্য রাজত্বকালে 1490 থেকে 1520 খ্রিস্টাব্দে যে গৌড়ের রাজা সুলতান হুসেন শাহকে পরাজিত করে এই কামানটি দখল করা হয়েছে। আমরাও এগুলো এই প্রশ্নটা করার পরে আমরা তো এখানে বসে দাঁড়াইও না, ওখানে কিন্তু সাইনবোর্ডে জায়গার কারণে কিন্তু ওনাদের নামটি খালি লেখা হয়েছে কামানটা পাশে। কিন্তু এখানে ভালোই হয়েছে, 1500 শতাব্দীতে মহারাজা ধন্যমাণিক্যের রিয়াং সেনাপতি রায় কাচাক এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তো সেটা আমরা রেখেছি, কিন্তু সমস্যা হচ্ছে ওখানে আমরা একটা সাইনবোর্ডে উনার ইতিহাস সম্পর্কে আমরা কিন্তু লিখেছি, কিন্তু জায়গার অভাবে সেটা সম্ভব হয় না। কিন্তু মানুষ কিন্তু এখন সেখানে যায় এবং পরেও কারণ খুবই বিজি রোড হয়ে যাবে। এই কারণেই কিন্তু কোনো মূর্তি, উনার যে কোনো মূর্তি সেখানে রাখা সম্ভব হচ্ছে না। স্যার ক্লারিফিকেশন স্যার, থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি স্যার কামান চমনে যদি এখানে না হোক তাহলে স্যার যেমন এখানে স্যার একরকম যে গোডেস মা ত্রিপুরেশ্বর, আমরা যে ত্রিপুরী সুন্দরী কই স্যার উদয়পুরে যেটা স্যার, ওইটাও তো স্যার ধন্যমাণিক্য হেরাই আনেছে। তো যদি ওইখানে না হোক স্যার, যদি কামান চমনের ঠিক আছে এখানে না হোক তাহলে স্যার ওইখানেও তারা মেমোরিয়াল একটা স্ট্যাচু করলে ভালো হয় আর কি স্যার। আর স্ট্যাচুটা অলরেডি কমপ্লিটেড আছে স্যার, এটা নজরুল কলা ক্ষেত্রটা আর কি স্যার, এটাই স্যার। থ্যাংক ইউ স্যার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা আমাদেরও ভালোই লাগতো যদি ওখানে করা যেত, কিন্তু জায়গার কারণে যে প্রপোজালটা দিয়েছেন যে রায় কাচাক এবং রায় কাশেমের যে মূর্তি, সেই বিষয়ে পরবর্তী সময়ে মেয়র সাহেব এখানে উপস্থিত আছেন, আমরা পরে বসে কথা বলবো, কোথাও ওনাকে সম্মান দেওয়া যায় কি। ঠিক আছে। রেফারেন্স পিরিয়ড পঞ্চমটি এনেছিলেন, উত্থাপন করেছিলেন মাননীয় সদস্য শ্রীমতী কল্যাণী সাহারায়। এখন আমি সিএম সেক্রেটারি দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মন্ত্রী মহোদয় অনুরোধ করছি নিম্নোক্ত বিষয়বস্তু বিবৃতি দেওয়ার জন্য। বিষয়বস্তু হল 23 মার্চ দৈনিক সংবাদ পত্রিকায় প্রকাশিত সংবাদ মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক রিলায়েন্স জিও প্রতিনিধি দলের এই সম্পর্কে। লাগবে এটা কল্যাণী সাহারায় মহোদয়, লাগবে মুখ্যমন্ত্রী মহোদয় বিবৃতি? করবে সদস্য বলছেন যে আমার পয়েন্ট শুধু কি হয়েছিল এটা জানতে চাই। আলোচনাটা কি হয়েছিল রাজ্যবাসীর জানা দরকার, ঠিক আছে, এই জন্য আমার এই প্রশ্নটা। ঠিক আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলুন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন ওথ টেকিং নেন, তখন আমি যখন ওথ টেকিং আমি যাই, সেখানে আমার পাশের সিটে যে রিলায়েন্সের যে মুকেশ আম্বানিজি, উনি আমার সাথেই বসেছিলেন। তো ওনাকে আমি বললাম যে ত্রিপুরাতে আপনারা আসুন, আপনারা তো বড় বড় প্রদেশে খালি ইনভেস্ট করেন। তখন উনি বলছেন, ওনার ছেলেও আমার পাশেই বসেছিল। তো আমাদের তো কাজ যাতে বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদেরকে যদি আনা যায়, এখানে প্রচুর মানুষের কাজের সুবিধা হবে, কর্মসংস্থানের সুযোগ হবে, আর ত্রিপুরা তো ডেভেলপ হবে। তো উনি নিশ্চয়ই হবে। এরপর আর কোনো কথা হয়নি। পরবর্তী সময়ে আমি যখন আবার মহারাষ্ট্রের এবারের যে নির্বাচন হলো, সেখানের ওট টেকিং সেরেমনিতে আমি যাই। সেখানে আমি তো স্টেজের থেকে ওনাকেও দেখলাম এবং ভারতবর্ষের সমস্ত সিনেমা আর্টিস্ট থেকে কেউ বাদ নেই, সব বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তো সেখানে শেষ করার পর আমি বললাম যে আমি ওনার সাথে দেখা করবো। তো সাথে সাথে উনি বললেন যে চলে আসুন। প্রায় 40 to 45 মিনিটস উনি এবং ওনার ছেলে, ওনাদের সাথে আমার কথা হলো। ত্রিপুরার সম্পর্কে আমরা বললাম এখানে কি কি আমাদের অ্যাভেলেবিলিটি আছে, রিসোর্স কি, সেইগুলোকে আপনারা যদি ইউজ করেন তাহলে খুব ভালো হবে। তো বলে ঠিক আছে, আমি আপনার কাছে একটা টিম পাঠাবো। তো এখানে এসে এরপর আর যোগাযোগ হচ্ছে না। তো আমি একটা চিঠি পাঠিয়েছিলাম। তো কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গুয়াহাটিতে একটা ইনভেস্টমেন্ট মিটিং হয়েছিল,
তো সেখানে আমি গেছি, সেখানে ওনার সাথে আবার আমার দেখা হয়। তো আমি বললাম আপনি তো পাঠাননি এখনো। সেখানে আদানি যে সাথেও আমার কথা হয়েছে, আমাদের বছর যাকে পাই তার সাথে কথা বলতে অসুবিধা কি, উনিও বললেন ঠিক আছে আমরা দেখছি। আমাদের চেয়ারম্যান যিনি টাটা গ্রুপের, ওনার সাথেও কথা বলেছি। কিছু কিছু জিনিস আমাদের এখানে হচ্ছে, আপনারা জানেন। তো এইবার সেই অনুযায়ী গত মাসে ডিসেম্বরের মানে 22শে মার্চ 2025 তারিখে একটা টিম পাঠিয়েছে এখানে। শ্রী অবধেশ সিং, উনি উত্তর পূর্বাঞ্চলের ব্যবসায়িক প্রধান, ওনার নেতৃত্বে যে প্রতিনিধি দলটা এখানে এসেছেন এবং আমাদের যারা আধিকারিকরা আছেন তাদের সাথে নিয়ে আমরা বসেছি। তো আমাদের এখানে কি কি আছে যেগুলো ওনারা এগুলোকে ব্যবহার করে এখানে ইন্ডাস্ট্রি করতে পারেন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। ফর এক্সাম্পল, ওনাকে আমরা বলেছি যে তথ্য প্রযুক্তি আইটি সেন্টার এখানে এনেবল পরিষেবা সমূহ, মোবাইল সংযোগ উদ্ভাবন, 5G টেলিকম পরিষেবা যাতে এখানে করা যায়, বিটিএস আপগ্রেড, অপটিক্যাল ফাইবার, এইসব বিষয়ে আমরা আলোচনা করেছি। ওনারা বলেছেন যে এগুলো ওদের পক্ষে সম্ভব, ওরা পরবর্তী সময়ে ফিরে গিয়ে এই বিষয়ে আলোচনা করবে। তাছাড়াও শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গভর্নেন্স এগুলো যাতে উন্নতি করা যায় সেই বিষয়ে ওনাদের সাথে কথা হয়েছে। আমি মাননীয় বিধায়িকাকে, আমাদের চিফ হুইপকে ধন্যবাদ দেব যে উনি জানতে চেয়েছেন কি কি আলোচনা হয়েছে এবং বিশেষ করে এরকম একটা হাউসের মধ্যে এই আলোচনাটা উনি মানে চান যে সবাই বিষয়টা জানে। তো এখানে আমরা ডাটা সেন্টার হিসাবেও আমরা কথা বলেছি, রিলায়েন্স জিও যাতে এখানে উচ্চমানের ডাটা সেন্টার এখানে প্রদান করতে পারে। এবং আমরা আপনি জানেন যে ত্রিপুরা ডাটা সেন্টার পলিসি আমরা করছি 2021-এ। এখানে রিলায়েন্স জিও আইটিএস এইসব ক্ষেত্রগুলোতে যদি পরিষেবা ওরা দেয় তাহলে আমাদের সুবিধাজনক শর্তে এক্সপান্ডও করতে পারে। আমরা বিপিও কল সেন্টার স্থাপন করার জন্য ওনাদেরকে বলেছি। তাছাড়া এখানে ইনোভেশন এবং ইনকিউবেশন পার্ক স্থাপনের জন্য আমরা তার জন্য ওনাদেরকে বলেছি। রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড দ্বারা বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন, তেলের ডিপো এবং রিটেল পেট্রোল পাম্প স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাম্বো থেকে ইথানল তৈরি করা যায় কিনা, আমরা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি এটা খুব জোর দিয়েছেন যে এটাকে ব্লেন্ডিং যদি করা যায় তো এতে করে আমাদের এখানে প্রায় 12 মিলিয়ন মেট্রিক টন বাঁশ আমাদের এখানে আছে। এবং সাধারণত কি হয়, এই যে ইথানলটা সুগার কেন এবং ট্রেডিশনাল যে ফিড স্টক আছে সেখান থেকে হয়, কিন্তু এগুলোতে খরচ সাপেক্ষ এবং আবার ফিল আপ করাটা সমস্যা হয়। কিন্তু যদি পাশের থেকে করা যায় একটা দামও কম, আবার সেটা রিফিলিংও সুবিধা আছে, সেই বিষয়ে আলোচনা হয়েছে। তো এর থেকে এই শিল্প যদি এখানে করে তো ফুয়েল গ্রেড ইথানল হবে এবং এসিটিক অ্যাসিড, বায়োকোল, ফার্মাকিউরাল ইত্যাদি উৎপন্ন হবে। এতে করে 20% যে ইথানল মিশ্রণের লক্ষ্য যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে, ভারতের কার্বন হ্রাস এতে যে প্রতিশ্রুতির অংশ সেটা ফুলফিল হবে। ইকো ট্যুরিজমের বিষয়ে আমরা কথা বলেছি। এখানে ত্রিপুরাতে আমরা জানি যে জীববৈচিত্র্য সমৃদ্ধ রাজ্য, 73%ই আমাদের ফরেস্ট, সেই এলাকার মধ্যেও যাতে এই উদ্ভিদ ও পানি সংরক্ষণ করার উপরে ওনারা যদি ন্যাশনাল পার্ক বা এরকম ওয়াইল্ড সেঞ্চুরিজের কথা চিন্তা করতে পারে, আমাদের বাইসন, বন্য হাতি, মেঘলা চিতা, তাছাড়া 9টি প্রজাতির প্রাইমেট বন্যপ্রাণীর আবাসস্থল, স্পেকটাকল ল্যাঙ্গুর, হুলক গিবন, এগুলোর বিষয়ে ওনাদের সাথে কথা হয়েছে। আমাদের এখানে যদি ওয়াইল্ড লাইফ ট্যুরিজম করা যায়, ইকো ট্যুরিজম করা যায়, ওয়াইল্ড লাইফ কনজারভেশন, এই বিষয়ে সমস্ত বিষয় আলোচনা হয়েছে। ওনাদের কাছে আমরা প্লেস করেছি, কারণ ওনারা কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ যে বনতারা লাইকিনি সেই কথা হয়েছে। রাবার আমাদের কেরালার পরে সেকেন্ড হাইয়েস্ট স্টেট আমাদের এখানে উৎপাদন আমরা করি। তো রাবারকে নিয়ে যে ফার্নিচার তৈরি হয়, সেই ফার্নিচারে যদি ওনাদেরও রিলায়েন্স স্মার্ট আউটলেট আছে, সেখানে যদি এটাকে যোগ করা যায় তাহলে সেখানেও কিন্তু আর্থিকভাবে আমাদের যারা এখানে লেবাররা আছেন, যারা শ্রমিকরা আছেন, তাদেরও কিন্তু লাভ হবে, প্লাস পাশাপাশি আমাদের ত্রিপুরা ইনকাম কিন্তু অনেক ভালো। আমাদের কুইন আনারস, কিউ আনারস, কাঁঠাল এবং হর্টিকালচার প্রোডাক্টস নিয়েও
আমরা আলোচনা করেছি, প্রচুর পরিমাণে আমাদের ত্রিপুরাতে আছে। এবং রিলায়েন্স ফ্ল্যাশকে এখানে ওনাদের বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন জিনিস দেখে, তাদেরকেও আমরা বলেছি যে এখানে যদি ফুড প্রসেসিংয়ের এখানে কোনো ব্যবস্থা করে তাহলে একটা সাপ্লাই চেইন অনেক শক্তিশালী হবে। তাছাড়া আমরা জানি যে এখানে হস্ততাঁত ও হস্ততারু যেটা 19টি জনজাতি সম্প্রদায়ের আবাসস্থল, এবং সেখানে এগুলো প্রচুর তৈরি হয়। তো এই বিষয়গুলো এখানে আলোচনা হয়েছে, আরও অনেক বিষয়ে ওনাদের সাথে আলোচনা হয়েছে। এবং ওনারা বলেছেন যে আমাদের যে অফিসিয়াল টিম বিভিন্ন যে আমাদের এই যে ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্টে কাজ করে, ওনাদেরকে নিয়ে ওনারাও সবাই আসেনি, কিন্তু একটা পার্টিকুলার টিম এসছে, টিম। ওনারা বলছেন আপনারা আসুন, খুব ভালো লাগলো। সেখানে গেলে ওনাদের সাথে বসিয়ে তাহলে ওখানে কিন্তু ফাইনালাইজ হবে, এই ধরনের আলোচনা হয়েছে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। ত্রিপুরাতে একটা শক্তিশালী টিম মানে আম্বানি গোষ্ঠীর আনাজের উদ্যোগ সচেষ্ট হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিধানসভার সকলের পক্ষ থেকে। এবং একটা বিষয় নিশ্চয়ই আপনি আশ্বস্ত করাতে পেরেছেন যে ত্রিপুরাতে মানছে না, মানবো না, চলছে না, চলবো না সংস্কৃতি নেই একদম আমাদের মানে এই পরিচালিত সরকারে। এই সভা মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিকশিত ত্রিপুরা আজকে শুধু স্লোগান নয়, বিকশিত ত্রিপুরা আজকে বাস্তবায়িত হচ্ছে। টাটা গ্রুপ, রিলায়েন্স জিও গ্রুপ কখনো ত্রিপুরাতে আসেনি, আজকে কিন্তু তারা এসছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন এই যে বিষয়গুলি তিনি আলোচনা করেছেন সেগুলি বাস্তবায়িত করবেন। অসংখ্য ধন্যবাদ। এই সভা এই রেফারেন্স শেষ করতে করতে 3টে বাজবে। না না না, আপনি বললে হবে নাকি? না, আপনারটা রইল তো, নেক্সট খাওয়ার পরে আপনার লাঞ্চ, আপনি আসবেন। এইভাবে বলো নাকি এই সভা তো আমি জানি না, যদি সবাই কিছু বলার থাকে যদি আর হয় না তো, অনেকগুলো আছে তো, আমাদের অনেকে চাইবে না, আমি জানি। আর অনেকগুলো পাবে, মিনিস্টার তো নিশ্চয়ই রেডি করে এনেছে, রিপ্লাই দিয়ে দেবে। যদি একটা বা দুটো যদি স্পেসিফিক থাকে, যদি কোনো কি সবগুলি আপনারটা সবাই এগ্রি করবে? আমার রাইট আছে, রাইটটা পরে একটা পর, ঠিক আছে। আপনার হাউস আবার তো একজন করে আপনার প্ল্যান করি আমরা। না আমরা ইয়ে করি, আগে 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 আমি রিসেস দিয়ে দিই, তারপর এই সভা বেলা 2 কোটিকা পর্যন্ত মুলতবি রইল। কি না